হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায় বাবুর লেখা আদরিণী গল্পটি। এই গল্পটিও আমরা আগের দুটি কবিতার মতোই চিত্র সহযোগে আলোচনা করব, কিন্তু প্রথমেই আমরা জেনে নেব গল্পটি থেকে প্রাথমিক কিছু তথ্য, যেগুলো তোমাদের এমসিকিউতে আসার প্রবল চান্স রয়েছে। এবং আমরা সকলেই কম বেশি করে জানি যে এই গল্পটিতে মোট 7টি পরিচ্ছেদ রয়েছে। তো কোন পরিচ্ছেদে কোন কোন ঘটনাগুলো আমরা পাবো, সেই ঘটনাগুলো সংক্ষেপে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, যে প্রথম পরিচ্ছেদে কি রয়েছে, দ্বিতীয় পরিচ্ছেদে গল্পকার কি দেখাতে চেয়েছেন, তৃতীয় পরিচ্ছেদে গল্পকার আসলে কি দেখাতে চেয়েছেন। এই বিষয়টি একটি ছকের সাহায্যে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে করে তোমাদের পুরো বিষয়টি মনে রাখতে সুবিধা হয়। এবং তারপর আমরা আজকে যে প্রথম পরিচ্ছেদটি আলোচনা করব একদম লাইন ধরে ধরে, তো লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে বা টেক্সটে যাওয়ার আগে আমরা এই প্রথম পরিচ্ছেদের যে মূল কাহিনী সেটা সম্পূর্ণভাবে চিত্র সহযোগে আলোচনা করে নেব, যাতে করে যখন আমরা টেক্সটটা পড়ব সেই টেক্সটটা পড়তে কিন্তু আমাদের কি হয় না, সুবিধে হয়। এরপরে টেক্সটটা যখনই আমাদের পড়া হয়ে যাবে, এখানে সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা করা হয়ে যাবে, তারপর এখান থেকে এই প্রথম পরিচ্ছেদ থেকেই মোট 52টি প্রশ্ন আমি রেডি করেছি তোমাদের জন্য। একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমি প্রশ্ন তৈরি করেছি। আশা করি এই 52টির মধ্যেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। তারপরে যদি ইনকেসের ব্যাপারে এদিক ওদিক হয়ে যায়, তো টেক্সট তো তোমাদেরকে আমি পড়াচ্ছি একদম লাইন ধরে ধরে খুঁটিয়ে। আশা রাখছি তোমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো কিন্তু প্রশ্ন বাদ যাবে না। তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের আলোচনাতে প্রবেশ করি। তো দেখো, আমরা সকলেই জানি যে এই গল্পটিতে মোট 7টি পরিচ্ছেদ রয়েছে, অর্থাৎ গল্পটি একটু বড়। তাই আমি এই গল্পটিকে তোমাদের সামনে এক নতুন রূপে সাজিয়ে দেব, যাতে করে এই গল্পটি শুধু গল্প না থেকে এক হৃদয়গ্রাহী যাত্রায় পরিণত হয়। আমি আশা রাখছি এই যাত্রায় আমার সাথে তোমরা সকলেই ধৈর্য সহকারে হাতে হাত রেখে ভালোবাসা দিয়ে একসাথে যাত্রা শুরু করবে, যাতে করে আমরা অনায়াসেই কোনো বাধা বিপত্তি ছাড়াই আমাদের এই যাত্রার শেষতম অধ্যায় অর্থাৎ 7ম পরিচ্ছেদ সেখানে গিয়ে আমরা পৌঁছাতে পারি। এবং পরীক্ষা থেকে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন, আমরা যেন অনায়াসেই সুন্দরভাবে উত্তর করতে পারি। অবশ্যই এই গল্পটি থেকে একটি বিষয় মনে রাখবে, এই গল্পটি হলো এক সময়ের গল্প, এক সম্পর্কের গল্প। এই গল্প শুধু এক মানুষের নয়, এই গল্প এক আত্মসম্মানের, এক ভালোবাসার, এক সম্পর্কের। এই গল্প এক বৃদ্ধ মুক্তার, যার কাছে তার সম্মানই সবচেয়ে বড় সম্পদ। এই গল্প এক প্রাণীর, যে শুধু গৃহপালিত নয় বরং এক আত্মার অংশ। এই গল্প সময়ের নিষ্ঠুর পরিবর্তন এবং এক নীরব কান্নার। এবারে আমরা এই গল্পটি থেকে প্রাথমিক কিছু তথ্য জেনে নেব, যেগুলো পরীক্ষাতে আসার প্রবল কিন্তু চান্স রয়েছে। দেখো, প্রথম তথ্য কি না, এই যে আমরা আদরিণী নামক গল্প যেটি পাচ্ছি, এটি প্রভাত কুমার মুখোপাধ্যায় বাবুর লেখা গল্পাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই গল্পাঞ্জলি কাব্যগ্রন্থে মোট 6টি গল্প রয়েছে। সেই 6টি গল্পের 6ঠতম যে গল্পটি রয়েছে, অর্থাৎ 6 নম্বরের যে গল্পটি, সেটি হচ্ছে আমাদের পাঠ্য। এই গল্পাঞ্জলি গ্রন্থের যে 6টি গল্প রয়েছে তার নামগুলো আমি এখানে মেনশন করেছি, একটু দেখে নেবে। প্রথম গল্প কি ছিল না, বাল্যবন্ধু। দ্বিতীয় গল্প হচ্ছে বিলাত ফেরতের বিপদ। তৃতীয় হচ্ছে মাদুলি। চতুর্থ হচ্ছে রসময়ী রসিকতা। পঞ্চম হচ্ছে মাতৃহীন। এবং ষষ্ঠ যে গল্পটি এই গল্পগ্রন্থের, সেটা হচ্ছে আদরিণী, যেটি আমাদের পাঠ্য। বোঝা গেছে বিষয়টা? ওকে। এই গল্পটি অর্থাৎ আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায় ভাদ্র 1320 বঙ্গাব্দে। এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে, এর পরবর্তী যে তথ্য কি না, আমরা সকলেই জানি গল্পটিতে মোট 7টি পরিচ্ছেদ কিন্তু রয়েছে। এবার এই গল্পটিতে এক একটি পরিচ্ছেদে আমরা কি কি ঘটনা পাবো সেই বিষয়টাই কিন্তু একটু জেনে নেব। তাহলে দেখো, প্রথম পরিচ্ছেদে আমরা কি দেখতে পাবো না, প্রথম পরিচ্ছেদটা সাধারণত একটা বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে। অর্থাৎ কি না, প্রথম পরিচ্ছেদের সম্পূর্ণ কাহিনী এগিয়েছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েকে কেন্দ্র করে পাড়ার নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু ও জয়রাম মুখোপাধ্যায়ের কথোপকথনের মধ্য দিয়ে। গল্পকার দ্বিতীয় পরিচ্ছেদে আমাদের কি দেখাতে চেয়েছেন না, দ্বিতীয় পরিচ্ছেদটা সম্পূর্ণভাবে আমরা এই জয়রাম বাবুর যে চরিত্র সেটাকেই আমরা লক্ষ্য করব, যে ইনার বয়স কত, ইনি প্রথম মুক্তারের কাজ কোথায় করেছিলেন, কোথা দিয়ে শুরু করেছিলেন এবং কিভাবে শুরু করেছিলেন, সেই বৃত্তান্ত আমরা এই কাহিনী পাবো। অর্থাৎ পুরো দ্বিতীয় পরিচ্ছেদ জুড়েই আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের যে চরিত্র সেটাকে আমরা লক্ষ্য করব। তৃতীয় পরিচ্ছেদে আমরা কি পাবো না, এই যে আদরিণী বলে আমরা যে একটা হাতি পাচ্ছি, তো যেই জয়রাম মুখোপাধ্যায় যে হাতিটা কিনছেন সেই হাতি কেনার প্রসঙ্গ কিন্তু আমরা তৃতীয় পরিচ্ছেদে লক্ষ্য করব। চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখতে পাবো যে হাতি কেনার পর কেটে যাওয়া 5টা বছর এবং তার পরবর্তী ঘটনা, সেখানে আমরা লক্ষ্য করব জয়রাম বাবুর অর্থনৈতিক বিপর্যয়ের যে ছবি সেটা আমরা সুন্দর করে লক্ষ্য করব। এবং
পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদে যে কাহিনীটা আমরা পাবো সেটা হচ্ছে কি না, জয়রাম বাবুর আর্থিক অবস্থার মন্দা। মন্দা মানে হচ্ছে কি বলতো ভাটা পড়ে যাওয়া, মন্দা মানে হচ্ছে কি বলতো হ্রাস পাওয়া। অর্থাৎ আমরা যদি তোমরা গল্পটা পড়েছো তাহলে তোমরা জানতে পারবে যে এই জয়রাম বাবুর একটা সময় আর্থিক অবস্থা বেশ উন্নত ছিল, কিন্তু ধীরে ধীরে উনার যত তিনি বয়সের দিকে এগোচ্ছেন তত কিন্তু তার আর্থিক অবস্থাটা অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ মন্দা ঘটছে, অর্থাৎ ভাটা পড়ছে আর্থিক অবস্থার, অর্থাৎ আর্থিক অবস্থার হ্রাস পাচ্ছে। সেই ঘটনাটা আমরা লক্ষ্য করব। এবং পাশাপাশি এই পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদে আমরা লক্ষ্য করব কি না, এই জয়রাম মুখোপাধ্যায়কে তার পুরো সংসারের হাল কিন্তু একাই সামলাতে হচ্ছে। এই বৃত্তান্ত আমরা পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদে পাবো। সপ্তম পরিচ্ছেদে আমরা লক্ষ্য করব কি না, এই যে আমাদের যে আদরিণী, এই আদরিণীর মৃত্যু ঘটছে, এবং এই আদরিণীর মৃত্যু ঘটার পর, অর্থাৎ এই আদরের মৃত্যু ঘটার পরে আমাদের এই জয়রাম বাবুও কিন্তু আর বেশি দিন বেঁচে থাকতে পারেননি, অর্থাৎ মাত্র 2টা মাস কিন্তু তিনি বেঁচে ছিলেন। এখানেই কিন্তু গল্পটির সমাপ্ত ঘটছে। এবার আমরা প্রথম পরিচ্ছেদের যে মূল কাহিনী সেটি সম্পূর্ণভাবে চিত্র সহযোগে একটু আলোচনা করে নেব, যাতে করে এর পরবর্তী সময় যখন আমরা টেক্সটই আলোচনা করব একদম লাইন ধরে ধরে, সেটি আমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো, প্রথম পরিচ্ছেদের যে মূল কাহিনী সেটা সম্পূর্ণভাবে একটা বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে। তো এখানে তোমরা চিত্র তো স্পষ্টভাবে লক্ষ্য করছো যে এখানে রয়েছে একটা বিয়ের প্রসঙ্গ, ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। এই মূল বিষয়টা চিত্র সহযোগে আলোচনা করার পরে আমরা টেস্টে আসছি। তো দেখো বিষয়টা কি হয়েছে না, পীরগঞ্জে বিয়ে হবে সোমবার দিন। তো বিয়েটা কেমন ভাবে হবে না, বেশ ঘটা করে হবে, ধুমধাম করে হবে। বেনারস থেকে নাকি বাই আসছে, কলকাতা থেকে নাকি খেমটা আসছে। তো এই পীরগঞ্জের বাবুদের থেকে নেমন্তন্ন কে কে পেয়েছেন না, আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। তো এরা এই বাবুদের থেকে নিমন্ত্রণ পেয়েছেন, এটা ভেবেই এরা বেশ উচ্ছ্বাসিত হয়েছে, আনন্দে এদের হৃদয় থই থই করছে। তাহলে কি হলো, তারপরে এরা দুজন তখন আসছে কার কাছে না, আমাদের জয়রাম মুক্তারের কাছে আসছে। এই জয়রাম মুক্তার তখন কি করছেন না, তার বৈঠকখানার বেঞ্চিতে বসে হুঁকা টানছেন। এরা এখানে এসে পুরো কাহিনীটা বলেছে যে এই রকম ব্যাপার জানেন, যে পীরগঞ্জের বাবুদের থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, বিয়েটা নাকি খুব ঘটা করে হবে, মেজবাবুর মেয়ের বিয়ে, সোমবার দিন বিয়ে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এই একটা প্রশ্ন করে বসেছে। কাকে না, আমাদের এই জয়রাম মুক্তারকে। এরা দুজন কে কে প্রশ্নটা করছে না, আমাদের এই যে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু, এই দুজন একটা প্রশ্ন করে বসেছে যখনই জয়রাম বাবুকে যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি। তখন জয়রাম বাবু তো রীতিমতো পুরো রেগে ভূত হয়ে গিয়েছে। তখন সে বলছে, হ্যাঁ আমি নিমন্ত্রণ পাবো না, কি রকম তোমরা ভাবলে কি করে আমাকে ছাড়া তোমাদেরকে নিমন্ত্রণ মানে দিয়ে দেবে? তোমরা জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, তাহলে তোমাদের মনে কি করে হয় যে আমি নিমন্ত্রণ পাবো না? এটা কি কখনো সম্ভব? তখন আমাদের এই কুঞ্জবিহারী বাবু বুঝতে পারছেন যে আমাদের জয়রাম বাবু রেগে গিয়েছেন। তখন কুঞ্জবিহারী বাবু বলছেন, আরে না 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 না, সে কথা নয়, ওরকম ভাবে বলতে চাইনি, আসলে আমরা বলতে চাইছি যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, এই বিষয়, আর সেরকম কোনো কিছু না। তখন এই যে জয়রাম বাবুর যে রাগটা সেটা একটু কমে যায়, নরম হয় তিনি, এবং তিনি বলছেন যে ঠিক আছে, সামনের যে বেঞ্চিটা আছে তোমরা দুজন বসো। তো এরা দুজন যখন সেই বেঞ্চিটাতে বসছে তখন তিনি বলছেন যে হ্যাঁ যাব, সেটা না যাওয়ার নয়, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি বলতো, এই যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করাটা আমার পক্ষে একটু কঠিন বটে, কারণ এই যে যদি আমি যাই তাহলে সোম মঙ্গলবার আমার কাছারিতে কামাই হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এইদিকে যদি নাও যাই তাহলে ওই দিকে ওরা আবার কি হবে, দুঃখ পাবে। সে কারণে আর করার তো কিছু নেই, যেতে তো হবেই। সেজন্য তিনি বলছেন যাবো বই কি, নিশ্চয়ই যাব। তারপরে ইনি কি বলছেন যে তোমরা যাবে, অর্থাৎ এই যে আমাদের নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবুকে জয়রাম বাবু জিজ্ঞেস করছেন, বলছে তাহলে তোমরা যাচ্ছ তো? তখন এইখানে আমাদের নগেন্দ্র বাবু বলছেন, হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, যাওয়ার তো বড় ইচ্ছে আছে, কিন্তু সব থেকে বড় বিষয় কি বলুন তো, এই যে পীরগঞ্জে যাওয়ার যে রাস্তাটা, এটা তো অনেকটাই দূর, তার উপর আবার ঘোড়ায় করে যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে, আবার যদি গরুর গাড়ি করে যেতে হয় তাহলে 2 দিন যেতে লাগবে, 2 দিন আসতে লাগবে, তাই না? আবার এখন যদি পালকি খোঁজার ব্যবস্থা করি, পালকিও পাওয়াটা বেশ মুশকিল। তাই আমরা পরামর্শ করলাম যে যেহেতু আপনার রাজবাড়ির সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে, আপনি মাঝে মধ্যে হাতি টাতি আনিয়ে নেন, তাহলে গিয়ে নিয়ে বলবো যে একটা হাতি আনিয়ে নেন, তাহলে আমরা 3 জন একসাথে চলে যাবো। এখন এই বিষয়, আর সেরকম কোনো কিছু নয়। তখন জয়রামবাবু বলছেন, আচ্ছা এই বিষয়, তাহলে ঠিক আছে, কাল সকালে গিয়ে নিয়েই, কাল সকালেই আমি একটা চিঠি মারফতে আমি রাজবাড়ি পাঠাবো মহারাজা নরেশচন্দ্রের কাছে, উনি নিশ্চয়ই একটা হাতি পাঠিয়ে দেবেন, তাহলে আমরা 3 জন যাবো এখন একসাথে, ঠিক আছে। তারপরে শেষে আমাদের এই যে
জয়রাম বাবু বলছেন যে দেখো বাবা, আমার তো বয়স হয়ে গিয়েছে, তাহলে আমার তো সেই খেমটা টেমটা শোনার বয়স টয়স নেই। আমি না হয় মাথায় এক পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে ধরে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে খেলো না এইসব দেখবো, তদারক করে বেড়াবো। তোমরা না হয় খেমটা শুনবে আর বসে বসে শুনবে পেয়ালা মুছে ভর দে। এইরকম একটা ব্যঙ্গ করে আমাদের জয়রাম বাবু কি হা হা করে হাসতে লাগলো। ব্যাস, এইখানে কিন্তু প্রথম পরিচ্ছেদের যে মূল কাহিনী সেটা কিন্তু শেষ হলো। ঠিক আছে, পুরো বিষয়টা আশা করি পুরো কাহিনীটা মোটামুটি তোমাদের ধরা ছোঁয়ার মধ্যে এসেছে। এরপরে আমরা একদম সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করব, যাতে করে একটা প্রশ্ন বাদ না চলে যায়, যাতে করে যাই প্রশ্ন আসুক এই প্রথম পরিচ্ছেদ থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং এই লাইন ধরে ধরে আলোচনা করার শেষেই আমরা এখান থেকে মোট 52টি প্রশ্ন তৈরি করেছি এই প্রথম পরিচ্ছেদ থেকেই, সেই 52টি প্রশ্নও কিন্তু আলোচনা করব। এবং এর পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো আর কোনো রকম কথা না বাড়িয়ে এবারে আমরা এই প্রথম পরিচ্ছেদের একদম লাইন ধরে ধরে সম্পূর্ণ কাহিনীটা আমরা আলোচনা করি একদম। তো দেখো প্রথম লাইনে কি বলছে না, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তো দেখো, এই যে প্রথমের যে প্যারাটা, এখান দিয়ে আমরা গল্পের সামাজিক প্রেক্ষাপট, চরিত্রগুলোর শ্রেণীগত অবস্থান এবং মানসিকতার প্রথম ইঙ্গিত কিন্তু পাচ্ছি। কিভাবে দেখো না, এই যে পাড়ার নগেন ডাক্তার, ইনি হচ্ছেন একজন গ্রাম্য চিকিৎসক। ইনার সমাজে একটা সম্মান আছে, কিন্তু ক্ষমতার শীর্ষে না। আর এই যে কুঞ্জবিহারী বাবু, ইনি হচ্ছেন একজন জুনিয়র উকিল। আইনজীবী হলেও সমাজে তার অবস্থান কিন্তু এখনো শক্তপোক্ত হয়নি, সেই জন্যই তো জুনিয়র। ইনারা দুজন বিকেল বেলাতে কার কাছে আসছে না, জয়রাম মুক্তারের কাছে আসছে। তো এই মুক্তার জিনিসটা কি একটু বলে রাখি। মুক্তার আর উকিল কিন্তু এক বিষয় নয়। মুক্তার হলেন একজন আইন ব্যবসায়ী, যিনি উকিলের সহায়তা করেন। আর এই গল্পে আমরা প্রধান চরিত্র এই যে জয়রামকে যেটা পাচ্ছি, বা জয়রাম মুখোপাধ্যায় যাকে পাচ্ছি, ইনি ছিলেন একজন পেশাই কি না মুক্তার। তো এনার কাছে ইনারা দুজন কখন আসছেন না, বিকেল বেলাতে আসছেন। কিভাবে আসছেন না, পান চিবাতে চিবাতে আসছেন এবং হাতে তাদের একটা ছড়ি আছে, সেটাকে দোলাতে দোলাতে আসছে। তো এই যে হাতের ছড়ি দোলানো, এটার মধ্য দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? তাদের হাতে যে একটা ছড়ি আছে এবং সেই ছড়িটা তারা দুলিয়ে দুলিয়ে আসছে। এই যে ছড়ি দোলানো, এটা মানেই হচ্ছে ক্ষমতার প্রতীক। এই ছড়ি দোলানো হচ্ছে ক্ষমতার প্রতীক। এই ছড়ি দোলানো এটাই বোঝাচ্ছে যে তারা সমাজের একটু উপরতলার মানুষ, যাদের চলাফেরার একটা বিশেষ মর্যাদা আছে। তো এই দুজন এইভাবে এসে জয়রাম মুক্তারের কাছে কি বলছে না, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। মানে বিশাল ব্যাপার। এরা এই যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে যে নিমন্ত্রণ পেয়েছে, এটা ভেবেই যেন এরা উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। কেন? কারণ এই যে পীরগঞ্জের বাবুরা, অর্থাৎ এখানে জমিদারি শ্রেণীর কথা বলা হচ্ছে। এই শ্রেণী সবসময় সমাজের শীর্ষে থাকে। তো এই রকম একটা জায়গা থেকেই একটা বিয়ে বাড়ি হবে। সেই বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন পেয়েছে আমাদের এই পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। যে কারণে তারা ভাবছে যে পীরগঞ্জের বাবুদের থেকে নিমন্ত্রণ পাওয়া কি চারটিখানি ব্যাপার? জমিদার মানুষের কাছ থেকে নিমন্ত্রণ পাওয়া কি চারটিখানি ব্যাপার? জমিদারের থেকে নিমন্ত্রণ পাওয়া মানে কি না, এক প্রকার মর্যাদা স্বীকৃতি পাওয়া। সেই জন্যই তো তাদের চলাফেরার মধ্যে একটা মর্যাদা আছে। সেই জন্য তারা পান চিবিয়ে চিবিয়ে হাতের মধ্যে যে ছড়িটা আছে সেটা দোলাতে দোলাতে তারা জয়রাম মুক্তারের কাছে আসছে এবং পুরো বিষয়টা বলছে আমরা পীরগঞ্জের বাবুদের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছি। জানেন, বলছে মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার দিন। সেটা আবার যাতা বিয়ে নয়, সেখানে বিয়েটা হবে ধুমধাম করে, বেশ ঘটাসটা করে বিয়েটা হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। তো দেখো, এই যে ধুমধাম, এই ধুমধাম মানেটা কি? এই ধুমধাম মানেটাই হচ্ছে এখানে এই যে বিয়েটা হবে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের সোমবার দিন, এটা কোনো রকম সাধারণ কোনো অনুষ্ঠান নয়। এখানে জমিদার শ্রেণীর মানুষ তারা নিজেদের ক্ষমতার প্রদর্শনও করবেন। সেই ক্ষমতার প্রদর্শন স্বরূপেই তো আমরা কি পাচ্ছি, বেনারস থেকে বাই আসবে, কলকাতা থেকে খেমটা আসবে। বেনারস থেকে বাই আসা মানে কি? বেনারস থেকে বাই মানেই হচ্ছে গান বাজনার জন্য বিশেষ নর্তকীদের আনা হচ্ছে
এবং এই যে কলকাতা থেকে খেমটা মানে কি, আরো বিলাসবহুল নৃত্য হবে সেখানে। তো এখানে বলে রাখি, এই যে বাই মানে কি, বাই মানে হচ্ছে কি বলতো, আগেকার দিনে যারা সম্ভ্রান্ত পরিবার থাকতো তাদের যখন কোনো আচার অনুষ্ঠান হতো তখন কিন্তু তারা বাই নাচ অর্থাৎ বাইজি নাচের ব্যবস্থা করতো। ঠিক আছে, অর্থাৎ কিনা বাইজি নাচ ছিল এক প্রকার আভিজাত্য প্রদর্শনের একটা মাধ্যম। তো বেনারসের বাইজি নাচ ছিল খুব বিখ্যাত, সেই জন্য এই পীরগঞ্জের সোমবারে মেজবাবুর মেয়ের যে বিয়েটা হবে সেই বিয়েতে বেনারস থেকে বাই নিয়ে আসা হচ্ছে। ওকে, আবার কি না কলকাতা থেকে খেমটা আসছে। তো এই খেমটা মানে কি বলতো, দেখো আগেকার সময় যারা উচ্চ শ্রেণীর মানুষ, জমিদার শ্রেণীর মানুষ, তাদের যখন কোনো আচার অনুষ্ঠান হতো কিংবা কোনো মানে এই যে বিবাহ অনুষ্ঠান হতো, তখন আরো অন্যান্য বিত্তবান মানুষ সেখানে আসতো। তো এই বিত্তবান মানুষদের বিলাসের জন্য, আনন্দের জন্য, অর্থাৎ অবসর সময়ে তারা যেন আনন্দ করতে পারে, হ্যাঁ, একটা আনন্দমুখর পরিবেশ যেন তাদের সৃষ্টি হতে পারে, সেই জন্য তাদের বিনোদনের জন্য বৈঠকখানায় বা বাগান বাড়িতে সঙ্গীত ও বাদ্যযন্ত্র সহযোগে যে নাচের আয়োজন করা হতো সেটাই হচ্ছে কি না খেমটা। তো এই খেমটা ছিল কলকাতাতে প্রসিদ্ধ, সেই জন্য এই যে বিয়ে বাড়ি যেটা হবে পীরগঞ্জে, মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার দিন, এই বিয়ে বাড়িতে বেনারস থেকে বাইয়ের সাথে সাথে কলকাতা থেকে খেমটাও কিন্তু নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কি, এই বিয়ে বাড়িটা একটা বিশাল জাঁকজমকপূর্ণ হবে, বিশাল আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে সৃষ্টি হবে। তো এই রকম একটা পরিবেশ থেকে আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু নেমন্তন্ন পেয়েছেন, সেই জন্য তারা উচ্ছ্বাসিত হয়ে পড়েছেন এবং পুরো বিষয়টা জানাতে কার কাছে এসেছে, জয়রাম মুক্তারের কাছে এসেছে। এবং জয়রাম মুক্তারকে এরা এসে বলছে আমরা এরকম একটা পরিবেশ থেকে নিমন্ত্রণ পেয়েছি, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? দেখো একটা প্রশ্ন থ্রো করছে, এই প্রশ্নটা কি জয়রাম মুক্তারের অবস্থানটাকে বোঝানোর জন্য ইঙ্গিত দিচ্ছে। বলছে আমরা তো জানি যে আগেকার সময় আপনি ওনাদের জমিদারের অনেক কাজ টাজ করেছেন, আপনি সেখানের মুক্তার ছিলেন, কিন্তু এখনো কি সেই সম্পর্কটা আছে, ভালো সম্পর্কটা কি এখনো বেঁচে আছে? সেই জন্য প্রশ্ন করছে আপনিও নিমন্ত্রণ পেয়েছেন কি? আমরা তো পেয়েছি, আপনিও নিমন্ত্রণ পেয়েছেন কি? আপনি পেয়েছেন তো? তো দেখো একটা অবস্থানের উপর প্রশ্ন করছে। তো এরপরে দেখো প্রতিক্রিয়াটা কি হবে। দেখো বলছে না, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম আমি নিমন্ত্রণ পাবো না? কি রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? ইনি তো রেগে গেছেন। অর্থাৎ দেখো, ইনারা যত যা কথা বলছিলেন সমস্ত কথাই কিন্তু তিনি তার বৈঠকখানার বারান্দায় একটা বেঞ্চিতে বসে বসে হুঁকা খাইতে খাইতে তিনি কিন্তু শুনছিলেন। কিন্তু যখনই এই পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু তার অবস্থানকে নিয়ে প্রশ্ন করেছে যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, তখন তিনি কিন্তু রীতিমতো রেগে গিয়েছে এবং তিনি তার হুঁকাটাকে সাইডে রেখে উত্তেজিত স্বরে তিনি কি বলছেন, বলছে কি রকম? হ্যাঁ, কি বললে তোমরা? আমি নিমন্ত্রণ পাবো না? কি রকম? হ্যাঁ, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, তোমরা জানো? বলছে আমাকে বাদ দিয়ে পাগল তোমাদেরকে নিমন্ত্রণ করবে? হ্যাঁ, এটা সম্ভব মনে করো? কি সব জাতা কথাবার্তা বলো। তো দেখো এইখানে যে এস্টেট যে জায়গাটা আছে, এস্টেটের বাঁধা মুক্তার, তো এস্টেট মানেই হচ্ছে কি বলতো, জমিদার বা ভূ সম্পত্তিকে এস্টেট বলা হতো। তো আগেকার সময় জমিদারি রক্ষার জন্য নানা সময় আইন পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়তো, তাই এস্টেটের মালিকরা উকিল, মুক্তার প্রমুখ আইন ব্যবসায়ীদের পরামর্শ প্রতিনিয়ত গ্রহণ করে থাকতেন। তো আমাদের এই যে গল্পে আমাদের এই জয়রাম বাবু এই পীরগঞ্জের যে স্টেট, সেই পীরগঞ্জের স্টেটের বাঁধা একজন মুক্তার ছিলেন। ঠিক আছে, বোঝা গেল জায়গাটা? তো তিনি তো রেগে গিয়েছেন আমাদের জয়রাম বাবু। বলছে হ্যাঁ, বলছে আমি 20 বছর ধরে পীরগঞ্জের স্টেটের বাঁধা মুক্তার, তোমরা কি বলো যে আমি নিমন্ত্রণ পাবো না, আমাকে ছেড়ে তোমাদেরকে নিমন্ত্রণ দেবে? এটা কি করে সম্ভব মনে করো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে। দেখো কি বলছে না, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অর্থাৎ কি বলছে এখানে না, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বলতে আমাদের এখানে পাড়ার ডাক্তার নগেন বাবু এবং জুনিয়র উকিল কুঞ্জবিহার বাবুর কথা বলা হচ্ছে এখানে। বলছে এরা দুজন বেশ চিনতেন আমাদের এই জয়রাম মুখোপাধ্যায়কে, পাশাপাশি সকলেই চিনতেন। অর্থাৎ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই সমাজের বুকে, ইনার কাছে অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ নিতে আসতেন, সেই কারণে সকলেই চিনেন।
দেখো তারপরে কি বলছে না, অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এটাই না, এখানে বলতে চাইছে বা বলা হচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায়কে বলছে আশেপাশে যত যা লোকজন আছে তারা প্রায় সকলেই চিনে, এমনকি আমাদের এই পাড়ার ডাক্তার নগেনবাবু এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এনারা দুজনও চিনেন। কেমন ভাবে চিনেন না, অতি অল্প কারণেই কিন্তু আমাদের এই জয়রাম বাবু রেগে যায়, কিন্তু ইনি অতি অল্প কারণে রেগে গেলেও তার হৃদয়ের মধ্যে কিন্তু ভালোবাসা আছে, হৃদয়খানি কিন্তু স্নেহে ভরা, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। কুসুমের মতো কোমল মানে কি বলতো, ফুলের মতো মধুর, ফুলের মতো নরম, অর্থাৎ তার হৃদয় খানিটা ফুলের মতো নরম, তার হৃদয় খানিটা ফুলের মতো মধুর, যেখান থেকে শুধু ভালোবাসা ছড়ায়। সেই জন্য বলছে এই মানুষটাকে সকলেই চেনে, এই মানুষটা একটুতে রেগে যেতে পারে কিন্তু তার হৃদয়টা কিন্তু কুসুমের মতো কোমল, তার হৃদয়টা কিন্তু ফুলের মতো নরম, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো নরম। বাৎসল্য মানেই হচ্ছে স্নেহ, ভালোবাসা, হ্যাঁ, এগুলো মানে হচ্ছে বাৎসল্য। তো বন্ধু বাৎসল্য মানে কি, তার বন্ধুর প্রতি একটা বিশেষ ভালোবাসা আছে, বন্ধুর প্রতি একটা বিশেষ স্নেহ আছে। সেজন্যই বলা হচ্ছে যে মানুষটা একটুতেই রেগে যেতে পারে কিন্তু তার হৃদয়টা স্নেহে ভরা, তার হৃদয়টা ভালোবাসা ভরা, তার হৃদয়টা কুসুমের মতো কোমল, অর্থাৎ ফুলের মতো মধুর। এরপরে দেখো কি বলছে, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। অর্থাৎ কি, ব্যবহার মানে কি বলতো, এখানে ব্যবহার মানে কাজকর্মের কথা বলা হচ্ছে, ওনার সাথে যারা ব্যবসা করেছেন, অর্থাৎ এই জয়রাম মুক্তারের সাথে যে সকল ব্যক্তিরা কিছুদিনও ব্যবসা করেছেন, কিছুদিন হলেও তার সাথে কাজকর্ম করেছেন, একমাত্র তারাই জানে যে এই মানুষটা একটুতে রেখে যেতে পারে কিন্তু তার হৃদয়ের মধ্যে একটা গভীর ভালোবাসা আছে সকলের জন্য। তার হৃদয়টা কেমন, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, অর্থাৎ ফুলের মতো মধুর, ফুলের মতো নরম। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা পড়ে এলে মাইকেল মধুসূদন দত্তের, সেখানেও তো তোমরা পড়ে এলে না, বা পড়ে এসেছো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে যে সকল ব্যক্তিরা থেকেছে তারাই একমাত্র বুঝতে পেরেছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত গুণের অধিকারী। ঠিক সেরকম ভাবেই এই জয়রাম মুক্তারের কাছেও যে সকল ব্যক্তিরা কিছুদিনের জন্য হলেও কাজকর্ম করেছে, কিছুদিনের জন্য হলেও তার সাথে ব্যবহার করেছে, ব্যবসা করেছে, একমাত্র তারাই জানে যে আমাদের এই জয়রাম মুখোপাধ্যায়, এনার হৃদয়টা কতখানি নরম, ইনার হৃদয়টা কতখানি ফুলের মতো নরম, ইনার হৃদয়টা কতখানি ফুলের মতো মধুর। এরপরে দেখো যখন রেগে গেছে আমাদের জয়রাম বাবু, তখন কি হয়েছে, উকিল বাবু তাড়াতাড়ি বললেন, আরে না না না, সে কথা নয়, সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য ছিল এই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? এখন দেখো সুরটা বদলে দিয়েছে, কে না, উকিল বাবু। উকিল বাবু বলতে আমাদের কুঞ্জবিহারী বাবু। কুঞ্জবিহারী বাবু যখন দেখছেন যে এই তো জয়রাম বাবু তো বেশ রেগে গিয়েছেন, ঠিক আছে, তাহলে কি, উনি তখন বলছেন, আরে না না, আরে জয়রাম বাবু আমরা কি সেরকম ভাবে বলছি, আপনি এত রাখছেন কেন? আপনার অবস্থান সম্পর্কে কি আমরা প্রশ্ন করেছি? আমরা তো জানি যে আপনি এখনো তাদের বাঁধা মুক্তার, এস্টেটের বাঁধা মুক্তার পীরগঞ্জে, আপনার মর্যাদা আছে, আপনার খ্যাতি আছে, আপনার সম্মান আছে, আমরা সেরকম ভাবে কি আপনাকে বলেছি? সেরকম ভাবে তো বলিনি। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা সেভাবে কিন্তু বলতে চাইনি। হ্যাঁ, এ জেলার এমন কোন ব্যক্তি আছে যে আপনার দ্বারা উপকৃত হয়নি? হ্যাঁ, কোনো ব্যক্তি আছে আপনার খাতির করে না, আপনার যত্ন করে না, আপনাকে সম্মান করে না? কেউ আছে এইরকম বিষয় মানুষ যে আপনার কাছে উপকৃত হয়নি? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন তো, আপনিও তো নিমন্ত্রণ অবশ্যই পেয়েছেন, মানে আপনি যাবেন তো সেই দিন, এই আর কি। আমরা ওইভাবে কিন্তু আপনাকে প্রশ্নটি করিনি, ঠিক আছে, মানে আপনি যাবেন কি যাবেন না সেটাই জিজ্ঞেস করছি আর কি। বোঝা গেল জায়গাটা? ওকে, দেখো এরপরে কি বলছে। মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো। অর্থাৎ যখনই বললো যে আমাদের উকিল বাবু যখন বললো, আরে না না, আমরা সেরকম ভাবে বলতে তো চাইনি, আপনি রেগে গেলেন খামোখা, আমরা বলতে চাইছি যে আপনি পীরগঞ্জে সেদিন যাবেন তো,
এটাই তো জিজ্ঞেস করছিলাম, অন্য সেরকম কোনো কিছু আমরা বলিনি যে আপনি এতটা রেগে যাবেন। তো সেই তখন ধীরে ধীরে তিনি নরম হইলেন। কে? ওই যে বললাম যে একটুতে অভিমান করে বসে, কিন্তু তার হৃদয়টা কিন্তু ফুলের মতো নরম বা ফুলের মতো কোমল। কুসুম মানেই হচ্ছে ফুল, ফুলের মতো মধুর বা ফুলের মতো নরম। সেই জন্য তিনি একটুতে আবার শান্ত হয়ে গেছেন। এরপরে শান্ত সুরে মুখোপাধ্যায় যখন নরম হলো তখন ওনাদেরকে বলছেন, ভাইয়ারা বসো, বসো এখানে বসো বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। সম্মুখস্থ মানে সামনের, উনি যেখানে বসে আছেন তার সামনে একটা বেঞ্চ রয়েছে, সেটাকে দেখিয়ে দিল। বলছে ঠিক আছে ভাইয়ারা এখানে বসো, তোমরা বসো। উভয়ে উপবেশন করিলে, উভয়ে বলতে এখানে দুজনকেই বোঝানো হচ্ছে আমাদের কাকে কাকে না, একটা হচ্ছে আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবুকে। বলছি উভয়ই যখন উপবেশন মানে ওই যে বেঞ্চটা দেখালো সামনে যেটা রয়েছে সেই বেঞ্চে যখন উপবেশন করলো, যখন বসলো, সেই তখন আমাদের এই যে জয়রাম মুখোপাধ্যায় তিনি কি বলছেন, উভয়ে উপবেশন করিলে বলিলেন, মানে যখনই দুজন বসলেন তারপরে বলছে, কি বলছে না, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সব মঙ্গল দুটো দিন কাছারির কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। ঠিক আছে, তোমরা যাচ্ছ অর্থাৎ কি না, এখানে জয়রামবাবু বলতে চাইছেন যে বলছে পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করা বলছে আমার পক্ষে সত্যি একটু কঠিন বটে। কেন কঠিন বটে? কারণ এই যে যদি মনে করো আমি যদি যাই, তাহলে বলছে আমার দুদিন কামাই হয়ে যাবে। কিসের কামাই হয়ে যাবে না, কাছারির কামাই হয়ে যাবে। তো এখানে কাছারি মানে কি? কাছারি মানে হচ্ছে আদালতের কাজকর্মের কথা বলা হচ্ছে। বলছে যদি আমি বিচার টিচারের কাজকর্ম বলছে আমার কামাই হয়ে যাবে, দুদিন কামাই হয়ে যাবে। বলছে যদি আমি যাই তাহলে দেখো এই যে সোমবার দিন বিয়ে, সোমবার দিনে তো আর ফিরে আসা হবে না, বুধবার আস্তে আস্তে লেগে যাবে। তাহলে বলছে আমার দুদিন বলছে আমার কাছারির কামাই হয়ে যাবে, অর্থাৎ আদালতের যে কাজকর্ম দুদিন আমার কামাই হয়ে যাবে। অথচ যদি আমি না যাই তাহলে ওরা ভারী মনে দুঃখে পাবে, সেটাও একটা ব্যাপার বটে। তাহলে আর কি, যেতে তো হবেই নিশ্চয়ই, করার তো আর কিছু নেই এখানে। তো আর কি করবে, কিন্তু হ্যাঁ নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু জটিল, কি বলবো একটু কঠিন বটে। তো এরপরে দেখো ওদেরকে একটা প্রশ্ন করেছে, কে না জয়রামবাবু। বলছে তোমরা যাচ্ছ? খুব সুন্দর নরম সহকারে জিজ্ঞেস করেছে। বলছে তোমরা যাচ্ছ? তখন নগেন্দ্রবাবু কি বলছে দেখো, নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুব ইচ্ছে জয়রামবাবু, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। কেন সোজা নয়? কারণ ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন, পালকি করে যাওয়া সেও জোগাড় করা মুশকিল। আমরা দুজন তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। অর্থাৎ কি হলো না, যখনই আমাদের এই মুখুজ্জে মশাই জিজ্ঞেস করলো এই আমাদের নগেন ডাক্তারকে এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবুকে, বলছে তোমরা যাচ্ছ তো, তখন নগেন্দ্রবাবু বলছেন, আরে যাবার তো খুবই ইচ্ছে আছে মুক্তার মহাশয়, কিন্তু বিষয়টা কি বলতো, বিষয়টা পীরগঞ্জ কি এখানে আছে? অনেক দূর রাস্তা তো, তার উপর আবার ঘোড়ার গাড়ির পথ নেই, ঘোড়ার গাড়িতে করে যাওয়া যাবে না। এরপরে ধরুন যদি গরুর গাড়ি করা হয় সেটাও মুশকিল, যেতে দুদিন লাগবে, আসতে দুদিন সময় লাগবে। আর পালকির কথা তো বললামই না, পালকি এখন জোগাড় করাও খুব কঠিন, চাপের বিষয়। বলছে সেই জন্য বলছে আমরা দুজন পরামর্শ করলাম, বলছে আপনার সাথে তো বেশ ভালো রাজবাড়ির এখনো সম্পর্ক আছে, আপনি তো মাঝে মধ্যেই হাতি টাতি আনিয়ে নেন, হ্যাঁ সেই জন্য ভাবছি যে আপনার কাছে যাই, আপনাকে পুরো বিষয়টা খুলে বলি, তাহলে আপনি যদি একটা হাতি মাতি আনিয়ে নেন রাজবাড়ি থেকে, তাহলে আমরাও দুজন দিব্যি সেই হাতিতে করে চলে যাব একসঙ্গে তিনজন। এই আর কি, এই কারণেই এখানে আপনার কাছে আসা, তার বেশি কিছু কিন্তু নয়। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা। অর্থাৎ কি বলছে, যখনই বললো যে হ্যাঁ আমাদের নরেন্দ্রবাবু বললেন, বলছে যাওয়ার তো খুব ইচ্ছে আছে, কিন্তু এই যে কিভাবে যাব, ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে দুদিন সময় লাগবে, আসতে দুদিন সময় লাগবে, পালকি তো পাওয়াই যাচ্ছে না এখন। বলছে সেই জন্যই ভাবলাম আপনার কাছে গিয়ে বলি পুরো বিষয়টা, আপনার সাথে তো রাজবাড়ির খুব ভালো সম্পর্ক আছে, যদি হাতি টাতি নিয়ে আসেন হ্যাঁ তাহলে আমরাও না হয় সেই হাতিতে চড়ে চলে যাব। তো এই কথাগুলো শোনার পরে মুক্তার মহাশয় একটু হাসি মুখে স্মিত মুখে বলছেন, আচ্ছা এই কথা, এই ব্যাপার। বলছে তার জন্য আর ভাবনা কি ভাই, মহারাজা নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। বলছে মহারাজ নরেশচন্দ্র কি আজকের মক্কেল আমার কাছে? বলছে ওর বাবার আমল থেকে আমি বলছে ওদের বাঁধা মুক্তার। ঠিক আছে, বলছে তাহলে চিন্তা মিন্তা করার কি কোনো কারণ আছে? বলছে এতে ভাবনার কি আছে, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। অর্থাৎ দেখো এখানে একটা আশ্বাস
বাক্য বললেন আমাদের মুক্তার মহাশয়। তিনি যখন পুরো কথাগুলো শুনলেন তখন একটু হাসি মুখে বলছেন, আরে এই কথা আগে বলবে তো। বলছে, জানো তোমরা মহারাজ নরেশচন্দ্র তো আমার কি আজকের মক্কেল, অনেক দিনের মক্কেল, ওর বাবার আমল থেকে আমি ওদের বাঁধা মুক্তার। তো বলছে, অত চাপ নেওয়ার কোনো কারণ নেই। বলছে, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন বোঝা গেল জায়গাটা? ওকে, এরপরে দেখো কি রয়েছে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম। অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, হ্যাঁ, না গেলে ছাড়ছি নে। তো এখানে দেখো, ওই যে একটা চিন্তার ব্যাপার ছিল যে যাবো কিসে, হ্যাঁ, কার কার চিন্তা ছিল? আমাদের নগেন ডাক্তারের এবং কুঞ্জ বিহারী বাবুর, তাই না? উকিল, জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবুর। তো এই যে কুঞ্জবাবু বলছেন, দেখলে তো ডাক্তারবাবু, বলেছিলাম অত চিন্তা করার কোনো কারণ নেই, মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে নিশ্চয়ই কিছু একটা উপায় হয়ে যাবে। তো যখন উপায়টা হয়ে গেল, যখন বলল এরা যে এরকম ব্যাপার, আপনি যদি একটা হাতি টাতি আনিয়ে নেন তাহলে খুব সুবিধা হয়, আমরাও সেই হাতিটাতে চলে যাবো একসাথে, তখন একটা আশ্বাস বাক্য দিল। ঠিক আছে, জয়রাম বলছেন যে ঠিক আছে, কাল সকালে আমি রাজবাড়িতে আমি চিঠি পাঠাচ্ছি, নিশ্চয়ই ওরা একটা হাতি পাঠিয়ে দেবে। তো সেই তারপরে বলছে মুখুজ্জে মশাই, ঠিক আছে তাহলে এই কথাই রইল, তবে মনে রাখবেন আপনাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে, না গেলে কিন্তু ছাড়ছি নে, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, যাবো বই কি ভাইয়া, আমিও যাব। এরপরে জয়রাম বাবু বলছেন, যাবো বই কি ভাইয়া, আমিও যাব, নিশ্চয়ই যাব, কেন যাব না? তবে আমার তো ভাই খেমটা শোনার বয়স নেই, তোমরা শোনো। এখন বলছে যাবো, কেন যাব না, নিশ্চয়ই তো যাব। নিমন্ত্রণ দিয়েছে, রক্ষা করতে হবে, না গেলে দুঃখ পাবে। সে ঠিক আছে, কাছারি কাজ যদি দুদিন কামাই হয়ে যায় সব মঙ্গলবার, তাহলে আর করার তো কিছু নেই। কিন্তু এতদিন ধরে তাদের আমি এস্টেটের বাঁধা মুক্তার, এখন না গেলেও তারা দুঃখ পাবে, যেতে তো হবেই। সেই জন্য বলছেন, যাবো বই কি ভাইয়া, আমিও যাব। তবে কি বলতো, আমার তো ভাই খেমটা শোনার বয়স নেই, তোমরা না হয় শোনো। সে বলছে আমার তো আর খেমটা শোনার বয়স নেই, অর্থাৎ আমার কচি বয়স নেই তোমাদের মতো, ঠিক না? আমার বয়স হয়েছে, খেমটা শোনার বয়স কিন্তু আমার নেই। তাহলে তিনি কি করবেন না, আমি মাথায় এক পগ্গ বেঁধে মানে হচ্ছে পাগড়ি বেঁধে, একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখবো, তদারক করে বেড়াবো। তিনি বলছেন, আমি না হয় মাথায় একটা পাগড়ি বেঁধে, হ্যাঁ, একটি থেলো হুঁকো হাতে করে, থেলো হুঁকো মানেই হচ্ছে কি বলতো, মানে বড় খোলযুক্ত হুঁকো, তো বড় খোলযুক্ত হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো এইসব আমি দেখবো, তদারক করে ঘুরে বেড়াবো, ঠিক আছে? আর তোমরা বসে বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। অর্থাৎ এখানে একটু ব্যঙ্গ করলেন, বলছে দেখো আমার তো আর বয়স টয়স নেই বাবা খেমটা শোনার মতো, বলছে তোমরা না হয় খেমটা শুনবে, তাতে কোনো সমস্যা নেই, আমি আর কি করব, আমি মাথায় একটা পাগড়ি পরবো, হ্যাঁ, একটা বড় খোলযুক্ত হুঁকো হাতে ধরে থাকবো, এবং আর কি করব, লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো না এইসব দেখবো, এবং তদারক করে ঘুরে বেড়াবো। আর এই যে তোমরা আবার বসে বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, কেমন? এই যে পেয়ালা মুঝে ভর দে অর্থাৎ কি বলতো, এই যে যেটা বললাম বাইজি নাচ, হ্যাঁ, যেটা বাই বেনারস থেকে আসা হচ্ছে, আগেকার সময় বাইজিরা যে শুধুমাত্র নাচেই পটু ছিল সেটা কিন্তু নয়, ওরা নাচের সাথে সাথে কিন্তু গানও করত। সেই জন্য একটা আনন্দমুখর যে পরিবেশটা, সেটা আরো বেশি করে কি হতো, প্রস্ফুটিত হতো, আরো বেশি করে আনন্দটা চারিদিকে ছড়িয়ে পড়তো। তো এটা একটা গান আর কি, পেয়ালা মুঝে ভর দে, অর্থাৎ আমার এই পেয়ালা ভরে দাও, হ্যাঁ, বোঝা গেল জায়গাটা? তো এটা বলে নিয়ে আমাদের জয়রাম বাবু হা হা করে হাসছে, অর্থাৎ একটা ব্যঙ্গ সহকারে বললো, তার বেশি কিছুই কিন্তু নয়। তো এই হলো পুরো আমাদের প্রথম পরিচ্ছেদটা। এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের যে জায়গাটা পাবো, সেখানেও চিত্র সহযোগে একদম লাইন ধরে ধরে আমরা আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ। যদি তোমাদের এই আলোচনাটি থেকে কোনো জায়গাতে কোনো অসুবিধা হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু এর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এবারে আমরা একটু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টোটাল 52টা প্রশ্ন রয়েছে, 52টা প্রশ্নই কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করব। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে না, আদরিণী গল্প কার লেখা? আমরা সকলেই জানি যে আদরিণী গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। আদরিণী গল্প কোন গ্রন্থের অন্তর্গত? অপশন রয়েছে শ্রেষ্ঠ গল্প, গল্পাঞ্জলি, গীতাঞ্জলি, কোনোটাই নয়। আমি তোমাদেরকে প্রথমেই বললাম না, গল্পাঞ্জলি গল্প গ্রন্থের অন্তর্গত। তারপরে কি রয়েছে, আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গ্রন্থের কত সংখ্যক গল্প? না 6 সংখ্যক গল্প।
তাই তো? তখনই বললাম যে গল্পাঞ্জলি গল্প গ্রন্থের মোট 6টা গল্প রয়েছে, শেষ যে গল্পটা সেটা হচ্ছে আমাদের পাঠ্য আদরিণী। 4 নম্বর প্রশ্ন রয়েছে, না গল্পাঞ্জলি গ্রন্থে মোট কটি গল্প রয়েছে? 3, 4, 5 না 6? উত্তর হবে 6টি। ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন রয়েছে, আদরিণী গল্পের প্রথম প্রকাশ কোন পত্রিকায়? উত্তর হবে কি না সাহিত্য পত্রিকায়। ওকে। 6 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভাদ্র 1320 বঙ্গাব্দে, আশ্বিন 1321 বঙ্গাব্দে, ভাদ্র 1321 বঙ্গাব্দে না আশ্বিন 1320 বঙ্গাব্দে? তাহলে উত্তর কি হবে? ভাদ্র 1320 বঙ্গাব্দে বললাম তখন। ওকে। 7 নম্বরের প্রশ্ন কি রয়েছে, না গল্পটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা কত? 3, 4, 7 না 6? উত্তর কি হবে? না 7। ওকে। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন কি রয়েছে, না পাড়ার ডাক্তারকে নগেন, কুঞ্জবিহারী, জয়রাম না নরেশ? আমরা পড়লাম পাড়ার ডাক্তার নগেন বাবু, তাই না? ওকে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, পাড়ার জুনিয়র উকিল নগেন, কুঞ্জবিহারু, জয়রাম না নরেশ? তাহলে পাড়ার জুনিয়র উকিল কে? কুঞ্জবিহারী বাবু। ওকে। 10 নম্বরের প্রশ্ন, নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু কি খেতে খেতে এসেছিলেন? পান, সুপারি, তামাক? এ ও সি ঠিক? আমরা জানি প্রথমেই আছে পান খেতে খেতে, তারা কিন্তু পান খেতে খেতে মানে পান চিবাতে চিবাতে তারা কিন্তু আমাদের জয়রাম বাবুর কাছে এসেছিলেন। 11 নম্বর প্রশ্ন, নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু কখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন? সকালে, বিকেলে, সন্ধ্যায় না রাত্রিতে? আমরা সকলেই জানি বিকাল বেলাতে পান চিবাতে চিবাতে আসছিল, তাই না? 12 নম্বরের প্রশ্ন কি, না হাতের ছড়ি দুলাইতে দুলাইতে, এখানে ছড়ি কিসের প্রতীক? ক্ষমতার, কৃষকের, জমিদারের না কোনোটাই নয়? তোমাদেরকে বললাম যে এই যে ছড়ি দোলানো এটা একটা ক্ষমতার প্রতীক। এটাই প্রমাণ করে যে যারা একটু উপর তলার মানুষ, ঠিক আছে, তাদের চলাফেরার মধ্যে একটা মর্যাদা আছে। 13 নম্বর প্রশ্ন, কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল? 1, জমিদারের বাড়ি থেকে, 2, রাজা নরেশচন্দ্রের বাড়ি থেকে, 3, জয়রামের বাড়ি থেকে, ডি, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে? তাহলে উত্তর কি? আমরা পড়লাম পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল। 14 নম্বরের প্রশ্ন, সোমবার দিন কার বিয়ে? মেজবাবুর মেয়ের, রাজা নরেশচন্দ্রের মেয়ের না কুঞ্জবিহারীর মেয়ের না জয়রামের মেয়ের? তাহলে আমরা পড়লাম না মেজবাবুর মেয়ের বিয়ে হবে সোমবার দিন। 15 নম্বর প্রশ্ন, মেজবাবুর বাড়ি কোথায় ছিল? পুরুলিয়া, বাঁকুড়া, পীরগঞ্জ না উলাগঞ্জ? উত্তর হবে পীরগঞ্জ। আমরা পড়েছি পীরগঞ্জের বাবুদের থেকে নিমন্ত্রণ পাওয়া হয়েছিল, তাই না? 16 নম্বর প্রশ্ন, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, কবে? সোমবার, মঙ্গলবার, শনিবার না শুক্রবার? অবশ্যই সোমবার, কারণ সোমবার দিনেই বিয়ে, তো সেই দিনেই ধুমধাম হবে, তাই না? 17 নম্বর প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে বেনারস থেকে কি আসছে? এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বেনারস থেকে কি আসছে এবং কলকাতা থেকে কি আসছে। ঠিক আছে, বেনারস থেকে আসছে বাই, খেমটা, ব্যান্ড না এ ও বি ঠিক? উত্তর কি হবে? বেনারস থেকে আসছে বাই। ওকে। 18 নম্বরের যে প্রশ্ন সেটা কি রয়েছে, না মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে কি আসছে? তাহলে কলকাতা থেকে আসছে খেমটা। ওকে। 19 নম্বরের কি প্রশ্ন রয়েছে, না মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? জয়রাম ও কুঞ্জবিহারী, নগেন ও জয়রাম, নগেন ও কুঞ্জবিহারী না উপরের কোনোটাই নয়? তাহলে অবশ্যই এই যে নিমন্ত্রণ পেয়েছে, যখন জয়রাম বাবুর কাছে এসে বলল যে আমরা নিমন্ত্রণ পেয়েছি, আমরা বলতে কারা নিমন্ত্রণ পেয়েছে? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। ওকে। 20 নম্বর প্রশ্ন দেখো, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? কার উদ্দেশ্যে এই প্রশ্ন? জয়রাম, নগেন, কুঞ্জবিহারী না উপরের কোনোটাই নয়? অবশ্যই এই প্রশ্নটা কার? না জয়রাম মুখোপাধ্যায়ের বা জয়রাম মুক্তারের উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্ন করেছিল আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। 21 নম্বর প্রশ্ন রয়েছে, কি রকম? উক্তিটি কার? জয়রামের, নগেনের, কুঞ্জবিহারী না উপরের কোনোটাই নয়? তাহলে অবশ্যই উক্তিটি জয়রামের, কারণ যখন ওরা বলল যে বলছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, তখন তিনি তার হৃদয়ের ভিতরে আঘাত লেগেছে, বলছে হ্যাঁ তোমরা আমার অবস্থানের উপর কথা বলো, তোমরা জানো আজ 20 বছর ধরে আমি তাদের এস্টেটের বাঁধা মুক্তার, তোমরা আমাকে প্রশ্ন করছো কি রকম, আমি নিমন্ত্রণ পাবো না কি রকম? ভাবলে কি করে তোমরা? তো কি রকম উক্তিটা কার? না জয়রাম বাবুর। 22 নম্বরের প্রশ্ন কি রয়েছে, না মুক্তার মহাশয় কোথায় বসে হুঁকো টানছিলেন?
বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে, বাড়ির বারান্দার বেঞ্চিতে বসে, দোকানের বারান্দার বেঞ্চিতে বসে, না পুকুর ঘাটে বেঞ্চিতে বসে? আমরা জানি না মুক্তার মহাশয় কোথায় বসে হুঁকো টানছিল, না বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে তিনি হুঁকো টানছিলেন। যখন এই যে দুজন এলো, যখন আমাদের নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, এনারা যখন এসে একটা উদ্ভট টাইপের প্রশ্ন করে তাকে ভড়কে দিলেন, তিনি তখন রেগে গেলেন এবং তিনি কি করলেন, তার হুঁকোটা সাইডে সরে তাদেরকে কথা শোনালেন। হ্যাঁ, কি রকম, আমি নিমন্ত্রণ পাবো না? এটা কি কোনো কথাবার্তা হলো নাকি? দেখ 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, হুঁকোটি নামিয়ে ধরে জয়রাম মুক্তার কোন স্বরে কথা বলেছিলেন? উত্তেজিত স্বরে, নিম্ন স্বরে, অর্ধ স্বরে, না বিকট স্বরে? আমরা জানি উত্তেজিত স্বরে বলেছিলেন। 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, না আমি আজ 1.5 বছর ধরে তাদের বাঁধা মুক্তার। 20 বছর, 30 বছর, 24 বছর, না 20 বছর? আমি আজ 20 বছর ধরে তাদের বাঁধা মুক্তার। মনে রাখবে এখানে 20 মানেও কিন্তু এটা, আর 20 মানেও কিন্তু এটা, কিন্তু এখানে ড্যাশ পূরণ দেওয়া আছে, অর্থাৎ আমাদের টেক্সটের লাইনটা আমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ কি, এখানে 20 বছর এখানে দেওয়া রয়েছে যেহেতু 20, সুতরাং এখানে কি হবে না 20 বছর ধরে কিন্তু উনি বাঁধা মুক্তার। ওকে, 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, না এইটা কিভাবে সম্ভব মনে করো? কি সম্ভব নয়? জয়রাম মুক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে নিমন্ত্রণ করা, মেজবাবুর মেয়ের বিয়ে এত ধুমধাম করে হওয়া, জয়রামের কাছে আসা, নাকি রাজার থেকে হাতি চাওয়া? অবশ্যই 1 নাম্বারেরটা, যে কোনটা বলছে এইটা কিভাবে সম্ভব মনে করো, কোনটা সম্ভব নয়? যে জয়রাম মুক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে নিমন্ত্রণ করা, এটা কখনোই সম্ভব নয়। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, দুটো 25 হয়ে গেছে এখানে, এটা 26 হবে। দেখো তারপর এই প্রশ্নটা কি রয়েছে, না অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। কার? জয়রামের, নগেনের, কুঞ্জবিহারী, নৌপর কনটেন? উত্তর অবশ্যই জয়রামের, কারণ একটুতে তিনি রেগে যান, আবার একটুতেই তার হৃদয় কোমল হয়ে যায়, কারণ আমরা জানি বন্ধু বাৎসল্যে তার হৃদয়টা কেমন, কুসুমের মতো কোমল। তারপরে প্রশ্ন কি রয়েছে দেখো, হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। কার? না জয়রাম, নগেন, কুঞ্জবিহারী, না কোনোটাই নয়? কোনটা? অবশ্যই জয়রামের, কারণ আমরা পড়ে এলাম যে জয়রামের হৃদয়টা স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল, তাই না? 27 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, না না সে কথা নয়, সে কথা নয়, উক্তিটি কার? জয়রামের, নগেনের, কুঞ্জবিহারীর, না উপরের কোনোটাই নয়? অবশ্যই যখন উকিলবাবু দেখলেন যে তো বেশ রেগে গেছে, হ্যাঁ, তখন আমাদের উকিল কুঞ্জবিহারী বাবুই তো বললেন, না 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 সে কথা নয়, আমরা সে কথা বলতে চাইনি, আমরা বলতে চাইছি আপনি পীরগঞ্জে কখন যাবেন, বা যাবেন তো, এই বিষয়টা আর কি। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে, মানে এর পরের প্রশ্ন, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, উক্তিটি কার? জয়রাম, নগেন, কুঞ্জবিহারী, না উপরের কোনোটা নেই? অবশ্যই কার? না আমাদের উকিল কুঞ্জবিহারীর। নেক্সট প্রশ্ন, সেই জানিয়াছে, কে জানিয়াছে? যারা তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে, নগেন, কুঞ্জবিহারী, না উপরের কোনোটা নেই? অবশ্যই সেই জানিয়াছে বলতে কি জানানোর কথা বলা হয়েছে এখানে, কোন বিষয়টা? না এই যে জয়রাম বাবু একটুতেই রেগে যেতে পারে, কিন্তু তার হৃদয়টা বেশ কোমল, তাই না? তার হৃদয়টা বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, এই যে এই বিষয়টা তারাই জেনেছে যারা কিছুদিন ধরে হলেও জয়রাম বাবুর সাথে ব্যবহার করিয়াছে, অর্থাৎ কাজকর্ম করিয়াছে বা ব্যবসা করিয়াছে, তারাই কিন্তু এটা জানে। তাহলে এটা কি এ নাম্বার অপশন হবে। নেক্সট প্রশ্ন, সেই জানিয়াছে, কি জানিয়াছে? জয়রাম খুব খারাপ, নগেন খুব ভালো, জয়রামের হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল, না উপরে কোনোটাই নয়? অবশ্যই অপশন নাম্বার সি ঠিক। কি না জয়রামের হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল। নেক্সট প্রশ্ন কি রয়েছে, না আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য ছিল এই যে আপনি সেদিন পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যাবেন কি না তা জানা, আপনি সেদিন রাজার কাছে যাবেন কি না তা জানা, আপনি সেদিন হাতি আনতে পারবেন কি না তা জানা, নাকি কোনোটাই না? তাহলে উত্তর অবশ্যই 1 নাম্বারেরটা হবে, অপশন এ। ঠিক আছে, 32 নম্বরের প্রশ্ন কি রয়েছে, না জয়রাম মুখোপাধ্যায় নরম হওয়ার পর নগেন ডাক্তার ও জুনিয়র উকিলকে কি বলে সম্বোধন করেছিলেন? বাবারা, বাছারা, ভায়ারা, না বি ও সি ঠিক? অবশ্যই ভায়ারা বলে সম্বোধন করেছিল, তাই না? 33 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কার? জয়রাম মুখোপাধ্যায়ের, নগেন বাবুর, কুঞ্জবিহারী বাবুর, না উপর কোনোটাই নয়? অবশ্যই জয়রাম বাবুর, বা জয়রাম মুখোপাধ্যায়ের, কারণ ইনি যদি পীরগঞ্জে চলে যান তাহলে ওনার কাছারির কাজ সোম মঙ্গলবার বন্ধ থাকবে, তাই না? কিন্তু ওইদিকে যদি নাও যান তাও বিপদ, ওরা দুঃখ পাবে, করার কিছু নেই। কাছারি মানে আদালতের কাজকর্ম। হ্যাঁ, কাছারির কামাই হয় কোন দুটো দিন?
সোম শুক্র, সোম শনি, সোম রবি না সোম মঙ্গল? অবশ্যই সোম আর মঙ্গল। 35 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, জয়রাম নগেন ডাক্তার ও জুনিয়র উকিলকে কোথায় বসতে বলেছিলেন? বেঞ্চিতে, চেয়ারে, আরামকে দাঁড়ায় না এ ও বি? ঠিক, অবশ্যই সামনের যে বেঞ্চিটা সেটা দেখালো, যে সম্মুখস্থ যে বেঞ্চিটা রয়েছে সেটা দেখিয়েছিল, বলছে এখানে তোমরা বসো। তাহলে উত্তর হবে কি না, অবশ্যই বেঞ্চিতে। 36 নম্বর প্রশ্ন কি রয়েছে না, কোথায় গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামের পক্ষে কঠিন? পীরগঞ্জে, বালিগঞ্জে, মধুগঞ্জে না রাজবাড়িতে? অবশ্যই পীরগঞ্জে। 37 নম্বর প্রশ্ন, যাবার তো খুবই ইচ্ছে কার? নগেন্দ্রবাবু ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, জয়রামের না নগেন্দ্রবাবু? দেখো এই উক্তিটা অ্যাকচুয়ালি কি বলেছে, নগেন্দ্রবাবু বলেছিল না, যখন জিজ্ঞেস করলো আমাদের জয়রাম বাবু তোমরা যাচ্ছ, তখন নগেন্দ্রবাবুই তো বলেছিল না যে যাবার তো খুব ইচ্ছে, কিন্তু ব্যাপারটা কি না, ঘোড়ার গাড়িতে পথ নেই, গরুর গাড়িতে গেলে 2 দিন যেতে লাগবে, আসতে 2 দিন সময় লাগবে, এইদিকে আবার পালকির ব্যাপার বললে তো আলাদাই, পালকি তো পাওয়াই মুশকিল, হ্যাঁ কি না? তাহলে এই যে বলছে যাবার তো খুবই ইচ্ছে, এটা কি হবে, এটা উক্তিটি কার হতো আর কি, হ্যাঁ এখানে উক্তিটি কার, উক্তিটি হবে নগেন্দ্র বাবুর। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন কি রয়েছে না, পীরগঞ্জে যাওয়ার জন্য কিসের পথ নেই? ঘোড়ার গাড়ির, পালকির, গরুর গাড়ির না হাতির? অবশ্যই ঘোড়ার গাড়ির যাওয়ার পথ নেই। নেক্সট প্রশ্ন, পীরগঞ্জে যাওয়ার জন্য কি পাওয়া মুশকিল? ঘোড়ার গাড়ি, পালকির, গরুর গাড়ির না হাতির? তো অবশ্যই পালকি পাওয়াটা মুশকিল, তাই না? তাহলে উত্তর হবে কি পালকি। 40 নম্বর প্রশ্ন, পীরগঞ্জ গরুর গাড়িতে যেতে ও আসতে সময় লাগবে 1 দিন যেতে লাগবে 1 দিন আসতে, 2 দিন যেতে 2 দিন আসতে, 3 দিন যেতে 3 দিন আসতে না কোনোটা না? অবশ্যই আমরা জানলাম যে গরুর গাড়ি করে যদি পীরগঞ্জ যেতে হয় বা বিয়ে বাড়িতে যেতে হয় তাহলে 2 দিন যেতে লাগবে এবং 2 দিন আসতে লাগবে। 41 নম্বর প্রশ্ন কি রয়েছে না, আমরা দুজন পরামর্শ করলাম, দুজন কারা? নগেন্দ্রবাবু ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, জয়রাম বাবু ও নগেন্দ্রবাবু ও নরেশবাবু না বি ও সি? ঠিক, তাহলে অবশ্যই কারা না, নগেন্দ্রবাবু ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? যে যাই, এই যে ঘোড়ার গাড়িরও পথ নাই, তারপরে যাবার তো পথ নাই ঘোড়ার গাড়ি করে, তার উপর আবার কি ওইদিকে পালকি খোঁজাও মুশকিল, সেটাও পাওয়া সম্ভব নয়, তার উপর আবার গরুর গাড়িতে যদি যেতে হয় তাহলে 2 দিন যেতে লাগবে 2 দিন আসতে লাগবে, তো কি করব খুঁজে পেলাম না, সেই জন্য আপনার কাছ থেকেই পুরো বিষয়টা পরামর্শ নিতে চলে এলাম, তাই না? ওকে, এরপরে দেখো 42 নম্বর প্রশ্নে কি রয়েছে, মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন এই কথা সেই কথা ওই কথা না আচ্ছা এই কথা? দেখো আচ্ছা এই কথা তো হবেনি প্রথম কথা, তাই না? তো মুক্তার মহাশয় স্মিত মুখে কি বলেছিলেন না এই কথা। ওকে, তাহলে এ হবে সঠিক অ্যান্সার। কে জয়রামের অনেক দিনের মক্কেল? মহারাজ নরেশচন্দ্র, কুঞ্জবিহারী বাবু, নগেন্দ্র ডাক্তার না কোনোটাই নয়? তো আমরা পড়ে এসেছি যে মহারাজ নরেশচন্দ্র আমাদের জয়রাম বাবুর অনেক দিনের মক্কেল, তাই না? 44 নম্বর প্রশ্ন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার, এখানে কার বাপের কথা বলা হয়েছে? মহারাজ নরেশচন্দ্রের, কুঞ্জবিহারী বাবুর, নগেন ডাক্তারের না কোনোটাই নয়? উত্তর হবে কি মহারাজ নরেশচন্দ্রের বাবার কথা এখানে বলা হয়েছে। 45 নম্বর প্রশ্ন, দেখলে হে ডাক্তার আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? উক্তিটি কার? অবশ্যই ডাক্তারকে বলছে, তাহলে ডাক্তারের অপোজিটে কে দাঁড়িয়ে আছে? আমাদের কুঞ্জবিহারী বাবু, তাই না? তাহলে কুঞ্জবিহারী বাবু হবে অ্যান্সার। 46 নম্বর প্রশ্ন, না গেলে ছাড়ছি নে, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে, জয়রামের মেয়ের বিয়েতে, হাতি আনতে না এও ডিস্ট্রিক্ট? উত্তর কি হবে না পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার কথা বলা হয়েছে। 47 প্রশ্ন কি, যাবো বই কি ভাইয়া আমিও যাবো, উক্তিটি কার? অবশ্যই জয়রামের এটা উক্তি, হ্যাঁ ইনি বলেছিলেন অবশ্যই বিয়ে বাড়িতে যাব। 48 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, তবে আমার তো এই খেমটা শোনার বয়স নেই, কার খেমটা শোনার বয়স নেই? জয়রাম মুখোপাধ্যায়ের, কুঞ্জবিহারী বাবুর, নগেন ডাক্তারের না কোনোটাই নয়? তাহলে উত্তর কি হবে না আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের খেমটা শোনার কিন্তু বয়স নেই। 49 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, জয়রাম মুক্তার মাথায় কি বেঁধে পীরগঞ্জের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? পগ্গ, গামছা, রুমাল না কোনোটাই নয়? তাহলে উত্তর কি হবে না পগ্গ অর্থাৎ পাগড়ি। 50 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, না হাতে করে কি নিয়ে জয়রাম মুখুজ্জে অতিথিদের অভ্যর্থনা জানাবেন? থেলো, হুঁকো, ফুল, পান না এও সিটি? অবশ্যই থেলো হুঁকো অর্থাৎ বড় খোলযুক্ত যে হুঁকোগুলো হয় সেটাকেই থেলো হুঁকো বলা হয়। 51 নম্বর প্রশ্ন কি রয়েছে না মেজবাবুর মেয়ের বিয়েতে থেলো হুঁকো হাতে করে জয়রাম মুক্তার লোকজনের অভ্যর্থনা করবেন, লোকজনের সেবা করবেন, লোকজনকে স্বাগত করবেন না এও ঠিক? কোনটা হবে না অপশন নাম্বার এ লোকজনের অভ্যর্থনা করবেন।
52 নম্বর প্রশ্ন কি রয়েছে, অর্থাৎ শেষ প্রশ্ন এই পরিচ্ছেদ থেকে। আর তোমরা বসে শুনবে। কি শোনার কথা বলা হয়েছে? প্যালা মুঝে ভর দে, মেরা দিল ভর দে, মন ভর দে, না এও ঠিক? অপশন এ নাম্বার ঠিক, অর্থাৎ পেয়ালা মুছে ভর দে। তো এখানেই তোমাদের প্রথম পরিচ্ছেদ থেকে টোটাল 52টি প্রশ্ন সমাপ্ত হলো। যদি কোনো জায়গাতে তোমাদের অসুবিধে হয়ে থাকে, এই গল্পটি আলোচনা করলাম লাইন ধরে ধরে, সাথে বিষয়বস্তু আলোচনা করলাম চিত্র সহযোগে, যদি কোনো জায়গাতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এর পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ এইভাবেই আমরা চিত্র সহযোগে প্রথমে আলোচনা করে নেব মূল বিষয়টা, তারপরে আমরা একদম লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং শেষে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যতগুলো এমসিকিউ তৈরি করা সম্ভব আমি কিন্তু ততগুলো এমসিকিউ তৈরি করব এবং তোমাদের সামনে এইভাবেই কিন্তু এসে আলোচনা করব এবং এমসিকিউগুলোও আলোচনা করব, সাথে পুরো জায়গাটাও কিন্তু আমরা আলোচনা করব। তো চলো, সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এই পিডিএফটি সংগ্রহ করার জন্য, ঠিক আছে? সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, অর্থাৎ আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। ওকে, চলো।